সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ১বিংশ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। গোপাটের চিৎকার শুনে প্রতিবেশীরা প্রায় সকলেই জেগে গেল। তাছাড়া সন্ধ্যার পর থেকে পাড়ার বৌঝিরা কুয়োতলায় অথবা পুকুর পাড়ে কখনো আতা বেড়ার ফাঁকে উকিঝুঁকি মারছে। এই বুঝিয়ে এলো শামসুদ্দিন যখন তার দলবল নিয়ে গেছে তখন লাশ তুলতে আর কতক্ষণ। কিন্তু যারা বয়সে প্রাচীন, যারা বিলের অলৌকিক ক্ষমতায় বিশ্বাস রাখে, তাদের কাছে এটা সামুর পণ্ডশ্রম। ওরা বৈঠকখানায় অথবা উঠোনে এবং গোয়ালের পাশে বসে তামাক খাচ্ছিল আর বিলের সব অলৌকিক গল্পের ফোয়ারা ছোটাচ্ছিল। প্রতিবেশীদের ছোট ছোট শিশুরা, নাবালকেরা সেই সব প্রাচীন পুরুষদের পাশে বসে দলে দলে গল্প শুনছিল। ইসম সোনাকে সেই কিংবদন্তির গল্প শোনাচ্ছিল। হেমন্তের এক বিকেলে সোনাবাবু জন্মালেন। ইসম তরমুজ খেতে তরমুজের লতা পাহারা দিচ্ছিল। তখন সোনালি বালির নদীর চরে কাশফুল ফুটে থাকার কথা। ধান কাটা হয়ে গেছে তখন। সোনাবাবু ম্যাও ম্যাও করে বেড়ালের মতো ওষুধ ঘরে কাঁদছেন। সোনা ইসমের কাছে সে ম্যাও ম্যাও কান্নার কথা শুনে বলল, জান, আপনি মিশা কথা কন। না গো কর্তা, মিশা কথা কই না, যেন তার বলার ইচ্ছা। সংসারে এমনটা কত হয়। মাথায় পাগড়ি বাইন্দা রওনা দিলাম ধনকর্তারে খবর দিতে। তারপর বুঝলেন নি কর্তা, রাইত কি ঘুটঘুটটা আন্ধাইর। মনে হইল বামন্দির মাঠের বড় শিমুল গাছটা মাথায় একটা চেরাক জ্বালাইয়া আমার দিকে হাইটে আইতাছে। কি ডর, কি ডর! বিলের পানিতে মনে হইল কে যেন আমারে ডুবাইয়া মারতে চায়। মারতে চায়? সোনা প্রায় চোখ কপালে তুলে বলে উঠল, হ, কি কমু কর্তা, বিলের লক্ষ্মীরে তো আমরা কখনো দেখি নাই। রূপবতী কন্যা, সোনার নাও পবনের বৈঠাতে পানি থাইক্কা ফুস কইরা ভাইসা উঠে। আন্ধার রাইতে ভাসে না, রাত ফর্সা হইলে ভাসে। চাঁদের আলো থাকলে ভাসে। পূর্ণিমার দিনে সেই নাও দেখলে তাজ্জব, কি সাদা, কি সাদা! সেই জলে ডুইবা গেলে আর ভাসে না জলে, বলে গান ধরে দিল ইসম। সোনার এই গল্প কেন যেন ভালো লাগছিল না। বিলের অলৌকিক গল্প শুনে ওর ভয় ধরে যাচ্ছে। সেই জলে ডুইবা গেলে আর ভাসে না জলে। এখন কেন জানি বারবার মার কথা মনে আসছিল সোনার। মা বিকেলে বকাবকি করেছেন, তুমি কোনখানে যাও সোনা, কোনখানে থাকো ঠিক থাকে না, কোন দিন তুমি জলে ডুইবা মরবা। সোনার মনে হলো মা ঠিকই বলেছেন। বন বাদারে ঘুরে বেড়ানোর ওর বড় শখ। কবে থেকে এমন অভ্যাস গড়ে উঠেছে সোনা নিজেও জানে না। ছোট মানুষের যা হয় সোনার তাই হলো। ভয় ধরে গেল প্রাণে। কোন দিন সে না বলে কয়ে মাঠে নেমে যাবে, তারপর সেই বিল, প্রকাণ্ড বিলে নেমে যাবার নেশা। কোন দিন সে জলে ডুবে মরে থাকবে, কেউ টের পাবে না। সে একা অথবা পাগল জ্যাঠামশাইয়ের সঙ্গে আর কখনো চলে যাবে না। গেলে সেই যে গল্প অথবা কিংবদন্তির পাঁচালী, জলে ডুইবা গেলে আর ভাসে না জলে। সেই জলে অথবা ডাঙায় যেখানেই হোক সে আর একা যাবে না। মা সারাদিন চিন্তা করেন। মার চোখে ভয়ের চিহ্ন দেখে এখন সে কেমন অতি কর্তব্যপরায়ণ, অথবা যেন সদা সত্য কথা বলিবে, যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের গল্প। মায়ের জন্য ঝড় জলের ভিতর অবলীলাক্রমে দামোদর নদী পার হয়ে যাচ্ছেন। সোনা এবার ভাবল সে মায়ের অবাধ্য কোনো দিন হবে না। সেও মায়ের জন্য সব করবে। কেন জানি তার মার কথা মনে হলেই ঈশ্বরচন্দ্রের জননীর কথা মনে হয়। সে কেমন যেন মনে মনে ঈশ্বরচন্দ্রের মতো আদর্শবাদী, সত্যবাদী হতে চাইল। ঈশ্বরচন্দ্রের মতো সেও মায়ের জন্য সব করবে। মায়ের যা অপছন্দ তা সে করবে না, যা পছন্দ তা করবে। ইসম গান করছে, ডুইবা গেলে আর ভাসে না জলে।
এখন বড় ঘরে ঠাকুরদা কাশছেন। ওরা এই উঠোনের পাশে বসে সব শুনতে পেল। ইসম একসময় গান থামিয়ে বলল, বুঝলেননি কর্তা, সাজ লাগলেই রাজকন্যা বিলের পানিতে সূর্য হাতে ডুব দেয়। আর ভাসে না জলে? বাসে। সারা রাত পানির তলে দুই হাতে সূর্যেরে লইয়া সাঁতার কাটে। কাটতে কাটতে নদী ধইরা সাগরে যায়। সাগরে সাগরে মহাসাগরে বোর হইতে না হইতে পূবের আকাশে ভাইসা ওঠে। আসমানে সূর্যটারে টানাইয়া দেন রাজকন্যা। তারপর পলকে তিনি অন্তর্ধান করেন। কোনখানে তিনি অন্তর্ধান করেন? বিলের পানিতে। আপনি দেখছেন? হ্যাঁ, আমি দেখমু কি গো কর্তা। আপনার মায়ের জিগান, পাগল কর্তারে জিগাইতে পারেন। সোনা ভাবল হয়তো হবে। এত বড় যখন বিল, আর সোনার নাও পবনের বৈঠা যখন রাজকন্যার জিম্মায়, তখন তার নদী ধরে সাগরে পড়তে কতক্ষণ? সাগরে সাগরে কত দূর চলে যায় রাজকন্যা। এখন রাজকন্যা তবে কোন সাগরে আছে? দক্ষিণের না উত্তরের? ওর প্রশ্ন করার ইচ্ছা, কোন সাগরের নিচে এখন রাজকন্যা সাঁতার কাটছে? সূর্য হাতে রাজকন্যা নীল জলের ভিতর সোনালি মাছের মতো মুখে রূপলি সূর্য নিয়ে কোন জলের নিচে সাঁতার কাটছে, এসবও জানার ইচ্ছা। ইসম তখন বলছিল, সকাল হইলে রাজকন্যা পূব সাগরে ভাইসা ওঠে, সূর্যটারে আসমানে টানাইয়া দেয়। তারপর রাজকন্যা টুপ কইরা পানির নিচে ডুইবা যায়। শোনা যেন এবার কতদিন পর এই সূর্য ঠাকুরের চালাকিটা ধরে ফেলেছে। ওর বারবার এক প্রশ্ন ছিল, সূর্য তুমি যাও কোথা? বাবা বলেছেন সে বড় হলে রহস্য জানতে পারবে। এখন কিন্তু তার কাছে সব রহস্য পরিষ্কার হয়ে গেল। সূর্য যায় মামার বাড়ি, বিলের নিচে মামা মামিদের ঘরে যায়। সোনা চুপচাপ বসেছিল। ইসম গোয়ালে কি কাজের জন্য উঠে গেল। ইসম চলে গেলে উঠোনের উপর একাও ওর বসে থাকতে ভয় করল। সে তাড়াতাড়ি ছুটে বড় ঘরে উঠে গেল। ঘরে ঠাকুমা আছেন। ঠাকুরদা তক্তপোষের উপর কাঁথা বালিশ চারদিকে রেখে বসে আছেন। বড় বড় বালিশ দিয়ে ঠাকুরদাকে ঘিরে রাখা হয়েছে। বালিশগুলি ওর অবলম্বনের মতো কাজ করছিল। মাথার কাছে পিল সুজে বাতি জ্বলছে, রেডির তেলের প্রদীপ, নীলচে রং এই আলোর। মুখে চোখে বিদ্যুতের মতো আলোটা লম্বা হয়ে যাচ্ছে। ঠাকুমা এবার সন্ধ্যান্নিকের জন্য ঠাকুর ঘরে চলে যাবেন। যতক্ষণ ঠাকুমা ঘরে ছিলেন, সোনা পায়ে পায়ে ঘুরঘুর করেছে। ঘুরঘুর করার সময়ই ঈশ্বরচন্দ্রের কথা ফের মনে হল, দামোদর নদীর কথা মনে হল। সে আবার ভাবল মায়ের জন্য সে সব করবে। আর ঘুরে ফিরে সেই কথা মনে হল। বিলে রাজকন্যা, মাঠে ফতিমা। ফতিমা ওকে ছুঁয়ে দিয়েছে, সে স্নান করেনি। এসব শুনলে মা রাগ করবেন। মার কঠিন মুখের কথা ভাবতেই ওর প্রায় কান্না পেতে থাকল। মা আজ গরদের শাড়ি পরেছেন। পূজা পার্বণের দিনে মা সারাদিন গরদ পরে থাকেন। মাকে তখন ভালো মানুষের ঝি বলে মনে হয়। মাকে জলের মতো নির্মল মনে হয়, সাদা শাপলা ফুলের মতো পবিত্র মনে হয়। সুতরাং সেই পবিত্র এবং নির্মল জলের পাশে অশুচি শরীর নিয়ে থাকলে পাপ। সোনা এখন কি করবে ভাবতে পারছিল না। বলবে ফতিমা আমাকে ছুঁয়ে দিয়েছে? না, কিছুই বলবে না, চুপচাপ থেকে যাবে। সে কিছুই স্থির করতে পারছে না। ওর ভিতর থেকে থেকে ভয় ভয় কেমন যেন শীত উঠে আসছিল। সে দাঁড়ালো না, এক দৌড়ে পশ্চিমের ঘরে ঢুকে গেল। কি শীত, কি শীত, কি ঠান্ডা! এ ঠান্ডায় স্নান করা বড় কষ্ট। সোনা গায়ের চাদরটা আরো ভালোভাবে জড়িয়ে নিল। তারপর মায়ের কাছে বসে পড়ল। ওর স্নান করবার কথা মনে থাকল না।
এখন কেবল বিলের সেই রাজকন্যার কথা মনে আসছে। রাজকন্যার মুখে রূপলি সূর্য, সূর্যমুখে রাজকন্যা একটা মাছের মতো জলের নিচে সাঁতার কাটছে। উৎসবের দিনে এই ছুটাছুটি সোনাকে খুব ক্লান্ত করেছিল। সে রাতে খেল না পর্যন্ত। তক্তপোষে উঠে সকলের অলক্ষ্যে শুয়ে পড়ল। ওর আজ পড়া নেই, উৎসবের জন্য ছুটি। আজ উঠোনে লাঠি খেলা ছোড়া খেলা বন্ধ। লালটু পল্টু সেই যে ছোট কাকার সঙ্গে পূজার চড়ু রান্না করতে গেছে, ফেরেনি। সারা বিকেল সে একা ছিল। বড় জেঠিমা এখনও রান্নাঘরে। রাত্রে আজ কোনো রান্না নেই। ঠাকুরদা সামান্য ফল সেদ্ধ খাবেন, ঠাকুরমা গরম দুধ খাবেন। তাদের সে কাজটুকু করতে পারলে মা জেঠিমার ছুটি। মা এখন ঘর থেকে বের হয়ে গেছেন। সে এখন একা এই ঘরে। হ্যারিকেনের আলোটা নিবু নিবু। টিনের চাল, চালে কুয়াশা জমেছে। ফোঁটা ফোঁটা জল জমে নিচে পড়ছে। টুপটাপ শব্দ হচ্ছিল। কান পেতে রয়েছে সোনা, যেন কে বা কারা উপরের কাঠের পাটাতনে হেঁটে বেড়াচ্ছে। সোনা মাকে ডাকতে পারত, তার ভয়ের কথা বলতে পারত। অন্যদিন কোনো ভয় থাকে না। আজ ভয়ের কথা বললে মা হয়তো বিরক্ত হবেন। সে মাকে ডাকতে সাহস পেল না। একটা মানুষ জলে ডুবে মরে গেছে, আর কাটা মুন্ড পেটে নিয়ে মোষ যায় মাঠে। দৃশ্যটা মনে পড়তে সে লেপ দিয়ে মাথা ঢেকে দিল। মনে হলো তার শরীরটা অসুচি। সে ফতিমাকে ছুঁয়ে স্নান করেনি। শরীর অসুচি থাকলে অপদেবতা ঘাড়ে চাপতে সময় নেয় না। সে নিজেকে অশরীরী আত্মাদের কাছ থেকে রক্ষা করার জন্য লেপ দিয়ে শরীর মুখ ঢেকে দিল। ছোট মানুষ, মনে কত রকমের ভয়। ওর বারবারই মনে হচ্ছিল ফাঁক পেলেই সে বিলের অপদেবতাও লেপের ভিতর ঢুকে যাবে, ওকে সুরসুরি দেবে, ওকে হাসিয়ে মেরে ফেলবে, অথবা ওর নাকে মুখে কল্পিত এক ঘ্রাণ মেখে দেবে। মেখে দিলেই তো সে দাসানুদাস। সে অপদেবতা তাকে বিলের জলে হেঁটে যেতে বলবে। অপদেবতার পিছনে পিছনে সে জলের ওপর দিয়ে হাঁটতে গেলেই ডুবে যাবে। ওর ভিতরে ভিতরে বড় কষ্ট হচ্ছিল, মা বাবার জন্য কষ্ট। সে ক্রমে লেপের নিচে গুটিয়ে আসছে। কারা যেন এখন ঘরটার চারপাশে ফিস ফিস করে কথা বলছে। সোনা মনে মনে দেবতাদের নাম স্মরণ করছে। তখন ঘরের আলোটা কবার দপ দপ করে নিভে গেল। ঘর অন্ধকার। সোনা এবার লেপ থেকে মুখ বার করতেই দেখল জানালায় সাদা জ্যোৎস্না, এবং সেখানে কার যেন মুখ। বুঝি জালালি উঁকি দিয়ে সোনাকে দেখছে। সোনা এবার ভয়ে চিৎকার করে উঠল। কাটা মোষের গলা দিয়ে জালালি ওর দিকে তাকিয়ে আছে। চিৎকার শুনে রান্নাঘর থেকে ধনবউ ছুটে এসেছে। সোনা বসে থরথর করে কাঁপছিল। জানালায় আঙুল তুলে কি যেন দেখাতে চাইছে। ধনবউ দেখল জানালায় এখন শুধু জ্যোৎস্না খেলা করে বেড়াচ্ছে। ধনবউ বলল, চিৎকার দিলি কেন? সে বলল, মানুষ। মানুষ কই থেকে আইব? শুয়ে পড়। সোনা এবার ভয়ে কেঁদে ফেলল। মা, প্রতিমা আমারে শুইয়া দিছে। আবার সে মায়াটার লগে তুমি গেছো? সোনা নিজের দোষ ঢেকে বলল, মা, আমি ওরে শুই নাই। ধনবউ সোনাকে আর কিছু বলল না। সে ঠাকুর ঘরের দিকে হাঁটতে থাকল। পরনে গরদের শাড়ি, ফুল বেলপাতার গন্ধ, চন্দনের গন্ধ শরীরে। মাকে পবিত্র ফুলকুমারী বলে মনে হচ্ছে সোনার। সে মায়ের পিছনে আলগা হয়ে হাঁটছে। অন্ধকার ছিল না। জ্যোৎস্নায় মাঠ ঘাট ভেসে যাচ্ছে। ঈশাম্বোধ হয়ে এতক্ষণে তরমুজ খেতে পৌঁছে গেছে। রঞ্জিত বৈঠকখানা ঘরে বসে কি লিখছিল মনোযোগ দিয়ে। সে ক্রমাগত লিখে যাচ্ছে, আর ধনবউ উঠোন পার হয়ে যাচ্ছে। সোনা প্রথমে ভেবেছিল মার যা রাগ, তিনি নিশ্চয়ই ওকে পুকুরে নিয়ে যাচ্ছেন। সেখানে হিমের মতো জল, জলে ডুব দিতে বলবেন। সে ভয়ে ঠকঠক করে কাঁপছিল। মা ঠিক শেফালি গাছটার নিচে এসে বললেন, সোনা তুমি দাঁড়াও।
সোনা দাঁড়ালো। মা পুকুরের দিকে নেমে গেলেন না। ঠাকুর ঘরের দরজা খুলে তামার পাত্র থেকে তুলসী পাতা নিলেন, সামান্য চরণামৃত নিলেন। জলটা সোনার শরীরে এবং নিজের মাথায় ছড়িয়ে দিয়ে হাঁ করতে বললেন সোনাকে। হাঁ করলে তুলসী পাতাটা সোনার মুখে আলগা করে ছেড়ে দিয়ে বললেন, খাও। এবং সঙ্গে সঙ্গে মনে হলো সোনার শরীর থেকে তার সমস্ত ভয় মন্ত্রের মতো উবে গেছে। সে মাকে জড়িয়ে ধরল, বলল, মা, আমি আর একা মাঠে যাবো না। ধনবউ সোনার কথার জবাব দিল না। তামার পাত্র থেকে গণ্ডুস করে জল নিল এবং দ্রুত ছুটে গেল ঘরে। ঘরের ভিতর বিছানায় তক্তপোষে জলটা ছিটিয়ে দেবার সময় শুনল গোপাটে হইচই, জব্বর কাঁদছে। বড় বউ তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে এলো। রঞ্জিত সব ফেলে নেমে এলো উঠোনে। ধনবউ দরজায় শেকল তুলে দিল। একসঙ্গে ওরা পুকুর পাড়ের দিকে হেঁটে গেল, সোনা পিছনে। সেও সন্তর্পণে ওদের পিছু পিছু পুকুর পাড়ে নেমে গেল। দীনবন্ধু আর ওর দুই বউ সুখী দুঃখী এসে দাঁড়ালো বকুলতলায়। প্রতাপচন্দ্র এসে দাঁড়ালো চিলাকোঠার পাশে। ওর 3 স্ত্রী এবং সন্তান সন্ততি অনেক। ওরা ছাদের উপর দাঁড়িয়ে জালালিকে দেখার জন্য প্রতীক্ষা করতে থাকল। শ্রীশচন্দ্র, অবিনাশ কবিরাজ এবং গৌর সরকারের ছেলে মেয়ে বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়েছিল। দলটা আসছে, কেমন ভৌতিক মনে হচ্ছে সব। জলে ডোবা মানুষ উঠে আসছে। জ্যোৎস্না পর্যন্ত কেমন মরা মরা, সাদা ফ্যাকাশে। এমনকি এখন হাওয়ায় একটা কলা পাতা নড়লে পর্যন্ত টের পাওয়া যায়। চুপচাপ, নিঃশব্দ, আকাশে এতটুকু মেঘ নেই। সাদা মেঘ থাকলে, হাওয়া থাকলে এবং ঝোপ জঙ্গলে কোনো কীটপতঙ্গ শব্দ করলে বোধহয় ব্যাপারটা এত বেশি ভৌতিক মনে হতো না। এমনকি ঢাকঢোলের বাজনা পর্যন্ত থেমে গেছে। ভয়ঙ্কর সাদা জ্যোৎস্নায় ওরা দেখল গোপাট ধরে মানুষগুলি উঠে আসছে। সোনা এবার মাকে জড়িয়ে ধরল, কারণ সেই মুখটা কাটা মোষের মুন্ড পেটে নিয়ে যেন ফের উঁকি দেবে। ধনবউ সোনাকে তাড়াতাড়ি কোলে তুলে নিল। লাশটা বাঁশে বাঁধা, লাশটা ঝুলে ঝুলে উঠে আসছে। রঞ্জিত ভাবল একবার ডেকে শামসুদ্দিনের সঙ্গে কথা বলে, কিন্তু মাঠের দিকে তাকাতেই মনে হলো এখনো উৎসবের ছবি জেগে আছে। একটু পরে, অর্থাৎ শেষ রাতের দিকে, সরকারদের পুকুর পাড়ে বাজি পোড়ানো হবে। রঞ্জিত ডাকতে সংকোচ বোধ করল। আর সোনার মনে হলো দুপুরের ছবি যায়, কাটা মোষ পেটে মাথা নিয়ে যায়। সব স্পষ্ট নয়, তবু মনে হয় জালালির মাথাটা নিচের দিকে ঝুলে আছে, চুলগুলি সনের মতো খাড়া হয়ে আছে। সোনা ভয়ে এবার মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু মার কোনো সাড়া শব্দ পাচ্ছে না সে। তিনি এই দৃশ্য দেখে কেমন শক্ত হয়ে গেছেন। সাধারণত এমনি হয় মানুষের। শোকের ছবি দেখলে কষ্ট নামক একটা বোধ সংক্রামিত হতে থাকে ভিতরে। মনে হয় একদিন না একদিন সকলকে সব কিছু ছেড়ে যেতে হবে। ভুবনময় সাদা জ্যোৎস্না ছড়িয়ে আছে। বড় বউ অর্জুন গাছটার নিচে দাঁড়িয়ে। জালালির লাশটা নিয়ে ওরা মাঠ পার হয়ে চলে গেল। তারপরে ওরা সকলে দেখল সেই মানুষ, কিংবদন্তির মানুষ, গোপাট ধরে রাজার মতো উঠে আসছেন। সাদা জ্যোৎস্নায় পাগল ঠাকুরকে সন্ন্যাসীর মতো দেখাচ্ছে। সোনা দেখল জ্যাঠামশাই এখন কোনো দিকে তাকাচ্ছেন না, সোজা গোপাট ধরে হেঁটে আসছেন। সামনে এসে পড়তেই বড় জেঠিমা ছুটে গোপাটে নেমে গেলেন। রঞ্জিত নেমে গেল। জ্যাঠামশাইকে দেখে সোনার সব ভয় উবে গেল। সে ছুটে গিয়ে গোপাটে নেমে ডাকল, জ্যাঠামশাই। বড় বউ পথ আগলে আর মানুষটাকে বেশি দূর যেতে দিল না। সে পাগল মানুষের হাতে হাত রাখল। হাত রাখলে হে মানুষটা একেবারে সরল বালক বনে যান। তার খালি পা, হাত পা ঠান্ডা। শীতে মানুষটা আরো সাদা হয়ে গেছে, কাপড় ভিজা। মানুষটা সর্দি কাশি হয় না পর্যন্ত। আর বড় বউ পারছে না। মানুষটার দিন দুপুর নেই, কখন কোথায় চলে যান, কখন আসেন ঠিক থাকে না। এত বড় উৎসবের দিনে
মানুষটাকে সে আহার করাতে পারেনি, আলাদা করে সব রেখে দিয়েছে। যদি মানুষটা রাতে আসে, যদি মানুষটা ভোরের দিকে ফিরে আসে, সেই আশায় বড় বউ শ্বেত পাথরের বাটিতে সব কিছু ভাগে ভাগে আলাদা করে রেখেছে। পাগল ঠাকুর বেশিক্ষণ শক্ত হয়ে থাকতে পারলেন না। বড় বউর চোখে সেই এক বিষণ্ণতা, সাদা জ্যোৎস্নায় সে বিষণ্ণতা আরও যেন তির্যক। মানুষটা এবার চুপচাপ বড় বউর হাত ধরে ঘরের দিকে উঠে যেতে থাকলেন। চারদিকে একবার চোখ মেলে তাকালেন। কেন যে বের হয়েছিলেন মনে করতে পারছেন না। কিসের উদ্দেশ্যে এই বের হওয়া? কার স্মৃতির জন্য এমন উতলা হওয়া? কারা ওর জীবনের সোনার হরিণটি বেঁধে রেখেছে? কোথায় এমন হ্যামলক গাছ আছে যার নিচে এক সোনার হরিণ বাঁধা? কল্পিত সেই সোনার হরিণটি কোন মাঠে? পাগল ঠাকুর ভাবতে ভাবতে বিচলিত বোধ করলেন। কে সে? যুবতী পলেন কি চাঁদের বুড়ির মতো? কি অপলক তার চোখ! সে কি কোনো ঝর্ণার পাশে খরগোশের ঘরে বাস করছে, অথবা প্রতিদিন ঝর্ণার জলে স্নান? যুবতী পলিন, হায়, যুবতী পলিন ফোর্ট উইলিয়াম দুর্গে। দুর্গের মাথায় জালালি কবুতর এবং সামনে কত জাহাজ। জাহাজে করে যুবতী এসেছিল এ দেশে বাপের কাছে। সে জাহাজ খাটায় বাপের সঙ্গে তাকে রিসিভ করতে গিয়েছিল। কিছু কিছু স্মৃতি ফের মনে পড়ছে, স্পষ্ট নয়, ভাষা ভাষা। যুবতীর মুখে কি অপরূপ লাবণ্য, নীল চোখ। আর ভালোবাসার মানুষটিকে নিয়ে প্রতিদিন দুর্গের র্যাম্পার্টে বসত। এইসব মনে এলেই কেমন উদাস হয়ে যান, তীক্ষ্ণ যন্ত্রণা মাথার ভিতর। আবার স্মৃতিভ্রষ্ট। যুবতীর চোখ, মুখ এবং শরীরের লাবণ্য কেবল পাগল প্রায় মাঠে মাঠে ঘুরিয়ে মারছে তাকে। তিনি কিছুতেই সেই নীল চোখ, লাবণ্য ভরা মুখ স্মরণ করতে পারলেন না। প্রিয়জনের মুখ এবং স্মৃতি স্মরণ করতে না পারলে যা হয়, রাগে, দুঃখে, বেদনায় এবং হতাশায় ক্রমশ অস্থির হয়ে ওঠেন। ফলে সেই আক্রোশের চিৎকার, গ্যাত জোরেত শালা! রঞ্জিত দেখল মাঠে সে একা। দূর এই তস্তত এখনো মাঠের ভেতর হ্যাজাকের আলো জ্বলছে। মাঠ, বিশাল বিলেন মাঠ, মাঠে আলো। বিশ্বাস পাড়াতে হ্যাজাকের আলো, সরকারদের পুকুর পাড়ে হ্যাজাকের আলো, এবং দু একজন মানুষ এখনো প্রসাদ পাবার লোভে মাঠ পার হয়ে চলে যাচ্ছে। রঞ্জিত একা একা কিছুক্ষণ ঠান্ডার ভিতর পায়চারি করল। ওকে খুব অন্যমনস্ক দেখাচ্ছিল। বোধহয় মনের ভেতর আখড়ার কাজকর্মগুলি সম্পর্কে সে সমস্যা পেড়িত। সে সকলের অলক্ষ্যে প্রায় গোপনে কাজটা চালাচ্ছে। সমিতির এই নির্দেশ। কিন্তু কেন জানি মনে হচ্ছে ওর লাঠি খেলা, ছোড়া খেলার আখড়া সম্পর্কে শামসুদ্দিন এবং তার দলবল ভালোভাবেই জেনে গেছে। ওরা, অর্থাৎ হিন্দুরা, নিজেদের সাহসী এবং শক্তিশালী করে তুলছে। আত্মরক্ষার নিমিত্ত এইসব হচ্ছে। পরস্পরের প্রতি অবিশ্বাস। হিন্দুরা জনসংখ্যায় কম, ওরা কম বেশি সব মধ্যবিত্ত এবং নিচু জাতি যারা, যেমন নমশূদ্র সম্প্রদায়, তাদের ভিতর এই লাঠি খেলা, ছোড়া খেলার হুজুগ এসে গেছে। এইসব কারণে পরস্পর নির্ভরতা ক্রমশ কমে আসছিল। ভিন্ন দুই জাতি, ফলে ক্রমশ দুই দিকে ধাবিত হচ্ছে। বোধহয় সমিতির কাছে দীর্ঘ এক চিঠিতে এইসব ব্যাখ্যা করতে চেয়েছিল রঞ্জিত। এবং এই মৃত্যু, জালালির জলে ডুবে মরা, প্রায় জীবন সংগ্রামের জন্য বলা যায়। শালক তুলতে গিয়ে জালালি পদ্মপাতায় আটকে মরে গেল। বোধহয় রঞ্জিতকে মানুষে মানুষে প্রকট আর্থিক বৈষম্য পীড়িত করছিল। সে সমিতিকে এইসব লিখেও জানাবে ভাবল। ঠিক তখনই মনে হলো নরেন দাসের জমিতে সাদা কাপড়ে কে এক মানুষ দাঁড়িয়ে তাকে দূর থেকে দেখছে। রঞ্জিত বুঝল মালতী মাঠে নেমে এসেছে। সে সবার সঙ্গে ফিরে যায়নি। সে ক্রমে সন্তর্পণে এদিকে এগিয়ে আসছে। নিঃসঙ্গ এই মালতীর জন্য ভেতরটা তোলপাড় করে উঠল। সে নিজেকে অর্জুন গাছটার পাশে অদৃশ্য করে রাখল। কিন্তু হায়,
কে কাকে লুকায়, কে কাকে অদৃশ্য করে। মালতীর চোখ বড় প্রখর, এবং বুকের ভিতর যে সুখ পাখিটা ডাকছিল, দূরে জ্যোৎস্নায় রঞ্জিতকে দেখে সেই সুখ পাখি ফের কলরব করতে থাকল। ধিক ধিক করে বুকের ভিতরটা জ্বলছে। এমন দিনে কার না ইচ্ছা হয় সামনের দিগন্ত প্রসারিত মাঠে অদৃশ্য হতে, যখন জ্যোৎস্নায় সমস্ত জগৎ সংসার ডুবে আছে? কার না ইচ্ছে হয় অগাধ সলিলে ডুবে মরতে? আর কার না ইচ্ছে করে এমন সুপুরুষ দেখলে ভালোবাসতে? বড় বউ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। টেবিলের ওপর হ্যারিকেন জ্বলছে। পাগল মানুষ এখন প্রায় নগ্ন। বড় বউ সাদা তোয়ালে দিয়ে শরীরের সব বিন্দু বিন্দু জলকণা খুব যত্নের সঙ্গে শুষে নিল। পাগল মানুষ মনীন্দ্রনাথ ঠিক যেন একটা বড় কাঠের পুতুল, কল লাগানো কাঠের পুতুল। এতটুকু নড়ছে না, এতটুকু অন্যমনস্ক হচ্ছে না। কেবল বড় বউর সে বড় বড় চোখ, ভালোবাসার চোখ, অপলক দেখছেন। হাত তুলে দিতে বললে হাত তুলে দিচ্ছেন, বসতে বললে বসে পড়ছেন। উৎসবের দিন। বড় বউ সব খাদ্যবস্তু ভিন্ন ভিন্ন থালাতে সাজিয়ে রেখেছে। তিনি কিছু খাবেন, কিছু খাবেন না, আবার হয়তো সবটাই খেয়ে ফেলতে পারেন। তারপর আরও খাবার জন্য বড় বউর হাতটা কামড়ে ধরতে পারেন। দিতে না পারলে সাপটে তুলে নেবেন পাঁজা কোলে এবং ছুটতে থাকবেন মাঠ ময়দানে। অথবা এই খাটের ওপর নিরন্তর মানুষটা বড় বউকে ফেলে রেখে কখনো উলঙ্গ করে দেন, কখনো এক সুন্দর যুবতীর মুখের ঘ্রাণ নেবার মতো মুখে মুখ দিয়ে পড়ে থাকেন। কখন যে কি করবেন কেউ বলতে পারে না। সবই প্রায় তার অত্যাচারের সামিল, এবং এ অত্যাচারের আশায় বড় বউ সারা দিনমান অপেক্ষা করে। দিনের শেষে তিনি ফিরে না এলে জানালায় বড় বউ দূরের মাঠ দেখে। সেই মাঠ দেখতে দেখতে কত রাত শেষ হয়ে যায়, তবু পাগল ঠাকুর ফিরে আসেন না। হয়তো তিনি কোনো গাছের নিচে শুয়ে নীল আকাশের গায়ে নক্ষত্র গুনছেন। তখন তার মুখে কত সব কবিতা উচ্চারণ, ভালোবাসার কবিতা শুয়ে শুয়ে নক্ষত্র দেখতে দেখতে উচ্চারণ করেন। কবিতার সেই পংক্তি সব বড় বউকে এক নীল চোখ এবং সোনালি চুলের কথা বারবার মনে করিয়ে দেয়। সঙ্গে সঙ্গে শ্বশুর ঠাকুরের উদ্দেশ্যে আবেগে বলার ইচ্ছা, আপনি কেন মানুষটাকে পাগল করে দিলেন বাবা? আপনার ধর্মাধর্ম মানুষটার চেয়ে বড় কেন ভাবলেন? কেন আপনি ওকে কলকাতা থেকে তাড় করে নিয়ে এলেন, জোর করে তাকে বিয়ে দিলেন? ঘরে একজন ম্লেচ্ছ বউ থাকলে এর চেয়ে কি বড় ক্ষতি হতো আপনার? চোখে জল এসে গেল বড় বউর। কাপড় পরবার সময় চোখের জলটা আচ্ছন্ন করে দিল সব কিছু। মনীন্দ্রনাথকে বড় ঝাপসা দেখাচ্ছে এখন। পাট ভাঙা কাপড় পরাবার সময় বড় বউ কিছুক্ষণ বুকের ভিতর মুখ লুকিয়ে রাখল। উৎসবের দিন বলে তসরের জামা গায়ে দেওয়া হলো, কোঁকড়ানো চুলে চিরুনি দেওয়া হলো। ঠিক যেন বরের সাজে পাগল মানুষ এখন দাঁড়িয়ে আছেন। এমন দৃশ্য বড় বউ দেখে আবেগে গলে পড়ল। এমন সুপুরুষ হয় না গো, বলতে বলতে সে প্রায় কেঁদে ফেলল। হাত ধরে এনে বড় বউ পাগল মানুষটাকে আসনে বসালো। তারপর এক এক করে উৎসবের ফুল, ফল, বাতাসা, তিলকদমা, পায়েস এবং খিচুড়ি, কত রকমের খাবার থালার পাশে। বড় বউ মাঝে মাঝে এটা ওটা এগিয়ে দিচ্ছিল। কিন্তু আজ পাগল ঠাকুর মনীন্দ্রনাথের কোনো খাবার স্পৃহা দেখা গেল না। তিনি সব নেড়েচেড়ে উঠে পড়লেন। তারপর নরম বিছানাতে সুন্দর এক রাজপুত্র যেমন শুয়ে থাকে, রূপোর কাঠি সোনার কাঠি যেমন পায়ে মাথায় দিয়ে শুয়ে থাকে, ঠিক তেমনি শুয়ে থাকলেন মনীন্দ্রনাথ। এতটুকু পাট ভাঙেনি কাপড়ের, গোড়ালি পর্যন্ত কাপড় টানা, কোঁচা সোজা পায়ের কাছে নেমে এসেছে, দু হাত আড়াআড়ি করে বুকের ওপর রাখা। তিনি বুকের ওপর হাত রেখে ঘরের কড়িকাঠ গুনছেন, স্থির অপলক দৃষ্টি। পাশেই বড় বউ বসে আছে তো আছেই, চোখে ঘুম আসছে না। এক সময়ে উঠে গিয়ে লেপ গায়ে দিয়ে কাঠের পুতুল বুকে নিয়ে সারা রাত শুয়ে থাকলো বড় বউ। কাঠের পুতুলটা ঘুমায় না,
কিন্তু কাল ঘুম বড় বউর। কখন দুচোখ ঘুমে জড়িয়ে আসে, কখন মনীন্দ্রনাথ ধীরে ধীরে রাজপুত্রের খোলস ছেড়ে হাঁটু কাপড়ে বের হয়ে যান, বড় বউ টের পায় না। কাল ঘুম বড় বউর সব কিছু হরণ করে নিয়ে গেছে।